আপনি এখন ইন্টারনেটে আছেন, ইউটিউব দেখছেন, ফেসবুকে স্ক্রল করছেন বা গুগলে কিছু সার্চ করছেন, কিন্তু আপনি কি জানেন এই ইন্টারনেটে যতটুকু আপনি বা আমরা প্রতিদিন ব্যবহার করি তা পুরো ইন্টারনেটের মাত্র 4 থেকে 5%। কি অবাক লাগছে? তাহলে বাকি 95% কোথায় গেল, কোথায় ইউজ হচ্ছে? ওটাই হলো ডিপ ওয়েব, আর তারই একটা ছোট ভয়ঙ্কর পার্ট হলো ডার্ক ওয়েব। এটা এমন একটা জায়গা যেখানে গুগল বা বিং কিছুই খুঁজে পায় না, যেখানে আইডেন্টিটি হাইড থাকে, যেখানে কোনো আইন কার্যকর হয় না, আর মানুষ এমন কাজ করে যা আমাদের কল্পনারও বাইরে। তাহলে আজ আমরা এই ভিডিওতে ইন ডিটেইলে জানবো ডার্ক ওয়েব আসলে কি, কিভাবে কাজ করে, সেখানে কি হয়, আর কেন এটাকে বলা হয় ইন্টারনেটের সবচেয়ে অন্ধকার দিক। তাহলে শুরু করা যাক। পুরো ইন্টারনেটকে যদি একটা বরফখণ্ড বা আইসবার্গ ভাবা যায়, তাহলে এই আইসবার্গের উপরে যে ছোট্ট পার্ট সেটা হলো সারফেস ওয়েব, যেটা আমরা সবাই দেখি। গুগল, ইউটিউব, উইকিপিডিয়া, ফেসবুক সব এই লেভেলে। আর তার নিচে আছে ডিপ ওয়েব, যেখানে এমন কন্টেন্ট থাকে যা সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করা হয় না, যেমন আপনার ইমেল ইনবক্স, ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশবোর্ড, প্রাইভেট ক্লাউড ফাইল, মেডিকেল রেকর্ড, এছাড়াও বিভিন্ন কোম্পানির বিভিন্ন কনফিডেন্সিয়াল ডকুমেন্টস। এগুলো হাইড করা, বাট ইলিগাল কিন্তু না। ডিপ ওয়েব মানেই ডার্ক ওয়েব নয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আর এই ডিপ ওয়েবের একটা মাইনর সিক্রেট অ্যান্ড এনক্রিপ্টেড পার্ট হচ্ছে ডার্ক ওয়েব, যেখানে আপনি কেবল স্পেশাল সফটওয়্যার ব্যবহার করে ঢুকতে পারবেন, লাইক টর ব্রাউজার, I2P বা ফ্রিনেট। ডার্ক ওয়েবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো অ্যানোনিমিটি, মানে পরিচয় গোপন রাখা। এটা চলে টর নেটওয়ার্কের মাধ্যমে। টর মানে হলো দ্য অনিয়ন রাউটার, মানে আপনার ডেটা একটা পেঁয়াজের মতো একটার পর একটা লেভেলে এনক্রিপ্ট হয়ে যায়। যখন আপনি টর দিয়ে কোনো সাইটে ঢোকেন, আপনার ডেটা সরাসরি কিন্তু যায় না, বরং সেটা ঘুরিয়ে যায় অনেকগুলো সার্ভার বা নোডের মধ্যে দিয়ে। প্রত্যেকটা নোড কেবল তার আগের ও পরের নোডকে চিনে, পুরো রুটটাকে কিন্তু না। আর রেজাল্ট কেউই জানে না আপনি কে বা কোন দেশ থেকে আপনি কানেক্ট হয়েছেন। আপনার আইপি অ্যাড্রেস কিন্তু পুরোপুরি হাইড থাকে। এই গোপনীয়তার সুবিধা যেমন আছে, তেমনি এর অপব্যবহারও কিন্তু ভয়ঙ্কর হয়। এখন প্রশ্ন আসে, ডার্ক ওয়েবে আসলে কি হয়? তাহলে চলুন সত্যিটা আসলে জেনে নেই। প্রথমত, ব্ল্যাক মার্কেট ও ইলিগাল ট্রেড। এখানে সবকিছু বিক্রি হয়, লাইক চুরি হওয়া ক্রেডিট কার্ড, হ্যাকড হওয়া ব্যাংক অ্যাকাউন্ট, ফেক পাসপোর্ট, ড্রাগস, ওয়েপেন, এমনকি হিটম্যান ফর হায়ার সার্ভিস। তবে এগুলোর বিলিং প্রসেস একটু ডিফারেন্ট। সবকিছু ক্রিপ্টো কারেন্সি দিয়ে ট্রানজাকশন হয়। ডার্ক ওয়েবের টাকা মানে হলো ক্রিপ্টো কারেন্সি, বিশেষ করে বিটকয়েন, মনেরো বা লাইট কয়েন, কারণ এগুলো ট্র্যাক করা কঠিন। ডার্ক ওয়েবে প্রায় 90% লেনদেন হয় ক্রিপ্টোতে। বিটকয়েন ছিল শুরুতে জনপ্রিয়, কিন্তু এখন মনেরো XMR বেশি ব্যবহৃত হয়, কারণ এটা সবচেয়ে বেশি প্রাইভেট। তারপর হ্যাকিং সার্ভিসেস। যদি কেউ বলে আমি কারো ফেসবুক হ্যাক করতে চাই, ডার্ক ওয়েবে তার জন্য সার্ভিস আছে। অবশ্যই বেশিরভাগই স্ক্যাম, কিন্তু কিছু সত্যিকারের হ্যাকারও আছে যারা টাকা নিলে অ্যাকচুয়াল কাজ করে দেয়। ওকে, এরপর লিকড ডেটা আর্কাইভস। অনেক সময় বড় কোম্পানির ডেটা ব্রিচ হলে সেটা ডার্ক ওয়েবে বিক্রি হয় বা ফ্রি ফাঁস করা হয়, যেমন নেটফ্লিক্স, ফেসবুক, ইয়াহু বা সরকারি ডেটাবেস। এরপর সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ইলিগাল পর্নোগ্রাফি অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং। এটাই ডার্ক ওয়েবের সবচেয়ে ভয়ঙ্কর দিক। এখানে কিছু সাইটে অ্যাবিউসিভ কন্টেন্ট, এমনকি ট্রাফিকিং এর ডেটা পর্যন্ত বিক্রি হয়। আর এই পার্টটাই ডার্ক ওয়েবকে ইন্টারনেটের অন্ধকার দিক বানিয়েছে। তারপর হুইসেল ব্লোয়ার প্ল্যাটফর্মস ও জার্নালিস্ট। অনেক সাংবাদিক, কর্মী বা ডিসিডেন্ট মানুষ সরকারি নজরদারি এড়াতে ডার্ক ওয়েব ব্যবহার করে ডেটা শেয়ার করেন, যেমন উইকিলিক্স এর অনেক সার্ভারই টরে চলে। তাই অনেকে মনে করেন এটা শুধু ক্রাইম না, বরং ফ্রিডম অফ স্পিচের একটা নিরাপদ আশ্রয়ও। তো ডার্ক ওয়েব কিন্তু পুরোপুরি ইলিগাল না, কিন্তু সেখানে যা ঘটে তার বড় অংশই কিন্তু ইলিগাল। তো FBI, ইউরোপোল, ইন্টারপোল সব সংস্থাই টর নেটওয়ার্কে আন্ডারকভার এজেন্ট পাঠায়। সবচেয়ে বড় এক্সাম্পল হলো সিল্ক রোড। এটা ছিল একটা বিশাল অনলাইন বাজার, যেখানে ড্রাগস, ফেক আইডি ও ইলিগাল সার্ভিস বিক্রি হতো। 2013 সালে FBI এই সাইট বন্ধ করে এবং এর মালিক রস আলব্রেটকে অ্যারেস্ট করে। এখনো কিন্তু সে যাবজ্জীবন জেল খাটছে। এরপর আলফাবে, হ্যান্সা মার্কেট, এরকম আরো অনেক বড় সাইট ধরা পড়ে। তবুও নতুন সাইট নতুন নাম নিয়ে আবার ফিরে আসে। ডার্ক ওয়েব বেসিক্যালি হচ্ছে ওয়ার্কস লাইক এ হাইড্রা, মানে একটার মাথা কেটে ফেলেন তো আবার নতুন করে দুইটা গজাবে। অনেকের প্রশ্ন, ডার্ক ওয়েব কতটা সেফ? সত্যি বলতে এখানে সিকিউরিটি নেই বললেই চলে। ঢোকা মানেই রিস্ক। আপনি জানেন না কার সাথে আপনি কন্ট্যাক্ট করছেন। একটা ভুল ক্লিক মানে আপনার কম্পিউটার ইনস্টল হয়ে যেতে পারে স্পাইওয়্যার বা র্যানসমওয়্যার। অনেক সাইটে কিন্তু হিডেন ট্র্যাকার ও কি লগার থাকে। আর ডার্ক ওয়েবের অ্যানোনিমিটির আড়ালে স্ক্যামের সংখ্যা কিন্তু বিশাল। তাছাড়া অনেক দেশে টর বা ডার্ক ওয়েবে ব্রাউজ করা মানেই হচ্ছে আইনি অপরাধ। তাই কিউরিওসিটি থাকলেও এটা কিন্তু এক্সপ্লোর ফর ফানের জায়গা না। এটা হলো এমন এক দুনিয়া যেখানে ঢোকা সহজ, কিন্তু বের হওয়া অনেক কঠিন। তাহলে প্রশ্ন আসে, যদি এত বিপদ, এত অবৈধ কাজ হয়, তাহলে মানুষ এখনো কেন এটা ব্যবহার করে? এর উত্তর হলো ফ্রিডম অ্যান্ড প্রাইভেসি। অনেক দেশে সরকার ইন্টারনেট সেন্সর করে, যেখানে মানুষ নিজের মত প্রকাশ করতে পারে না। সেই জায়গায় ডার্ক ওয়েব একটা সেফ স্পেস দেয়। যদি একটা এক্সাম্পল দিই, চীনের গ্রেট ফায়ারওয়াল, ইরান বা উত্তর কোরিয়ার সেন্সরশিপ, এইসব জায়গায় মানুষ টর ব্যবহার করে বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ রাখে। তাই সব ব্যবহারকারী কিন্তু অপরাধী না। ডার্ক ওয়েবের একটা অংশ কিন্তু এখনো স্বাধীন মত প্রকাশের জায়গা। তো এখন আমি হাউ টু স্টে সেফ টিপস দিব। যদি কেউ
কেউ শেখার উদ্দেশ্যে জানতে চায় বা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে, তাহলে এই জিনিস আপনাকে মানতেই হবে, তাহলেই আপনি ডার্ক ওয়েব ইউজ করতে পারবেন। নাম্বার 1, শুধু টর ব্রাউজার অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করবেন। নাম্বার 2, ভিপিএন ব্যবহার করবেন টর চালানোর আগে। নাম্বার 3, কোনো ডাউনলোড করবেন না। নাম্বার 4, কোনো ব্যক্তিগত তথ্য দিবেন না। নাম্বার 5, সন্দেহজনক অনিয়ন লিঙ্ক এড়িয়ে যাবেন মাস্ট। অ্যান্ড প্লিজ কখনোই ইলিগাল মার্কেট প্লেসে প্রবেশ করবেন না, কারণ কিউরিসিটি একটা ভালো বিষয়, কিন্তু রেকলেস কিউরিসিটি অনেক ডেঞ্জারাস। তো শেষ কথা, ডার্ক ওয়েব পুরোপুরি মুছে ফেলা সম্ভব না। যতদিন পর্যন্ত মানুষ প্রাইভেসি চায় ততদিন এমন নেটওয়ার্ক থাকবেই। তবে ভবিষ্যৎ এআই ও সার্ভেইলেন্স টেকনোলজি বাড়ার ফলে ল এনফোর্সমেন্ট কিন্তু আরো পাওয়ারফুল হবে। অন্যদিকে প্রাইভেসি অ্যাডভোকেটস নতুন আরো এনক্রিপ্টেড নেটওয়ার্ক বানাবে। মানে এটা হবে একটা ইনলেস ক্যাট অ্যান্ড মাউস গেম, যেখানে কেউই একদম জিতবে না। এখন আপনার কি মনে হয়, এমন নেটওয়ার্ক কি থাকা উচিত নাকি একেবারে নিষিদ্ধ করা উচিত? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই শেয়ার করবেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।